সবাইকে স্বাগত জেলার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে নানা অভিযোগ, অন্যত্র চলে যাচ্ছেন অনেকে। ব্রাহ্মণবাড়িয়া শহরের সব ফার্মেসি বন্ধ ঘোষণা, দুর্ভোগে রোগী ও সাধারণ মানুষ। ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপ। মাথা গোঁজার ঠাঁই হিসেবে আশ্রয়ণ প্রকল্পে ঘর পেলেও চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সমস্যায় জর্জরিত উপকারভোগীরা। শুরু থেকেই ঘর নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বর্তমানে বেশিরভাগ মানুষ প্রকল্পের ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের ঘর থাকলেও নেই উপযুক্ত পরিবেশ। সেখানকার বাসিন্দারা জানান, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ঘরগুলোতে ধরেছে ফাটল। গলা বাড়ি ভেঙে যাচ্ছে, ফেটে গেছে, আমরা ভয়ে ভয়ে বাস করছি। তখন এখানে সিমেন্ট কম দিয়েছে, বালু বেশি দিয়েছে। প্রত্যেকটা ঘর আপনার ধরেন যে ফাইটে এবার চয়চুরেতা হয়ে গেছে, মানে আঙুল দিয়ে সিমেন্ট গালা উঠে যাচ্ছে। মরলে কত জায়গার কোঠাকার এসেছে, একটা মাটি দেওয়ার জায়গা নাই। রাস্তা থেকে নিচু স্থানে ঘর নির্মাণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকল্প এলাকার আশপাশে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এছাড়া যাদের জমি ও বাড়ি আছে তারাও আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন, যা প্রকল্পের মূল উদ্দেশ্যকে ব্যাহত করেছে। বৃষ্টির পানি হলে মানে রাস্তা এত কাদা হয়ে যায়, হাঁটা চলা খুব সমস্যা। আমাদের বেশি সমস্যা হয় মহিলারা যখন গর্ভবতী থাকে কিংবা অসুস্থ হয়, তখন আমাদের এখানে কোনো ক্লিনিক নাই। সে আমাদের একটা কর্মস্থলের খুব প্রয়োজন আমাদের। আমরা বিধবা, ধরে আমাদের স্বামী নাই, কারো খাটনি আলা নাই। জেলা প্রশাসক জানিয়েছে, উদ্যোক্তাদের চাপে অনুপযুক্ত স্থানে নির্মাণ করা হয়েছিল আশ্রয়ণ প্রকল্প। আশ্রয়ণ প্রকল্পগুলিতে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনের কিছুটা অভাব আছে, আমরা জানতে পেরেছি। তো এইগুলি নিরসনের জন্য আমরা চেষ্টা করছি। জেলার 5টি উপজেলায় মোট 4,819 ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হয়। দীপ্ত, বার্তাকক্ষ। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকার কোনোভাবেই নির্বাচন দিতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এনসিপি শাপলা প্রতীক চেয়েছে। এই প্রতীক পাওয়াতে আইনগত কোনো বাধা নেই। শাপলা প্রতীক নিয়ে এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। জোট রাজনীতি প্রসঙ্গে সার্জিস আলম বলেন, জুলাইয়ের হতাহতদের বিচার সহ এনসিপির দাবিগুলোর সঙ্গে যদি অন্য দলগুলো একমত হয় তাহলে জোট করতে কোনো আপত্তি নেই। আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই। যেহেতু আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নিব। যখন একটা জিনিস আমার প্রাপ্য, এনসিপির প্রাপ্য, যখন সেটা দেওয়া হবে না, তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শাখার আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় সমাবেশ। বক্তারা নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবি তুলে ধরেন। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অনির্দিষ্টকালের জন্য ফার্মেসি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। সকাল 6টা থেকে এই কর্মসূচি পালন শুরু করেন তারা। এতে দুর্ভোগে পড়েছেন রোগী ও সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান, 1983 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের আশপাশের দোকানগুলো ভাড়া নিয়ে ফার্মেসি পরিচালনা করা হচ্ছে, অথচ হঠাৎ এগুলোতে অবৈধ আখ্যা দিয়ে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে, যা অমানবিক ও অবৈধ। অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 11 জন সদস্যকে 20 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে তিনি জানান, অভিযানে মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করার দায়ে 11 দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, মেডিকেল কলেজে দালাল শূন্যের কোঠায় আনা এবং শৃঙ্খলা ফেরাতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনি। দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকো বাজারে 31 দফার লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে তিনি কথা বলেন। কাদের গনি চৌধুরী বলেন, স্বাধীনতার পর থেকে বারবার গণতন্ত্র সংকটে পড়েছে। স্বৈরশাসন, ফ্যাসিবাদী শাসন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে জনগণের প্রত্যাশা ব্যাহত হয়েছে। বিএনপি 31 দফার এসব সংকটের বাস্তবসম্মত সমাধান বলেও জানান তিনি। স্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। তিনি বলেন, বিশ্বে প্রতি 4 জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন জীবনের কোনো না কোনো সময়ে স্ট্রোকে আক্রান্ত হন। প্রতিটি মানুষেরই উচিত প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন হওয়া এবং গোল্ডেন আওয়ারে দ্রুত চিকিৎসা নেওয়া। ঢাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে সকালে তাকে দাফন করা হয়। এর আগে রোববার রাতে সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালা জামে মসজিদে প্রথম জানাজা হয়। সোমবার সকালে দ্বিতীয় জানাজা পড়ানো হয় নিজ গ্রাম নড়িয়ার ঈশ্বর কাঠির বাড়িতে। এ সময় উপস্থিত হন স্বজন ও প্রতিবেশীরা। রোববার দুপুর 12টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো স্টেশনের কাছে একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালামের মৃত্যু হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। রোববার মধ্যরাতে 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এ সময় সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা 3টি গাড়িতে আগুন দেয় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উত্তেজিত শিক্ষার্থীরা। ভাঙচুর করা হয় আরও অন্তত 6টি পরিবহন। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও সে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভবন সহ প্রধান ফটক ও দেয়াল। সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে ড্যাফোডিলের শিক্ষার্থীরা। কিশোরগঞ্জের ভৈরবকে 65তম জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ ও ট্রেনে পাথর নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। সকাল 10টায় ভৈরব রেল স্টেশনে রেলপথ অবরোধ করে তারা। অবরোধকারীরা সকালে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেল স্টেশনে আটকে দেয়। 11:30টার দিকে অবরোধকারীদের রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন রেলপথ অবরোধ প্রত্যাহার করতে বললে অবরোধকারীদের একটি পক্ষ উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে। পরে অবরোধকারীরা 12:15টার দিকে অবরোধ প্রত্যাহার করলে উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, এটি গত রাত 3টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি 28 অক্টোবর সন্ধ্যায় অথবা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে নানা অভিযোগ, অন্যত্র চলে যাচ্ছেন অনেকে। ব্রাহ্মণবাড়িয়া শহরের সব ফার্মেসি বন্ধ ঘোষণা, দুর্ভোগে রোগী ও সাধারণ মানুষ। ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপ। আর এই ছিল এখনকার মতো। এরপর আমন্ত্রণ রইল দীপ্ত স্পোর্টসে। ধন্যবাদ সবাইকে।